দেখছেন কলকাতা টিভি। অভিক রয়েছের সঙ্গে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিজেদের দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। রাতভর অবস্থান চলছে, এখনো পর্যন্ত সেই অবস্থানেই বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে তাদের তরফ থেকে এই মুহূর্তে প্রস্তাব দেওয়া হয়েছে প্রশাসনকে, তারা আলোচনায় বসতে রাজি রয়েছেন। তবে বেশ কিছু শর্ত এই মুহূর্তে তারা দিয়েছেন। 10 জনের প্রতিনিধি দল তাদেরকে পাঠাতে, তারা এসে দেখা করতে পারবেন। প্রশাসনের তরফ থেকে গতকালই মেল করে জানানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের। তবে এক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন যে কমপক্ষে 35 জনের প্রতিনিধি দলকে অনুমতি দিতে হবে বৈঠকে থাকার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই মুহূর্তের বড় খবর, কিছুক্ষণ আগেই যে খবর দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকরা তারা রাজি হয়েছেন বৈঠকে বসার জন্য। প্রশাসনের সঙ্গে আজকে যে কোনো জায়গায় যে কোনো সময় আলোচনায় বসতে রাজি বলেই প্রস্তাব দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। এই নিয়ে তারা অফিসিয়ালি মেলও করেছেন, নবান্নে সেই মেল করা হয়েছে ইতিমধ্যেই। তবে সেই ক্ষেত্রে 35 জন প্রতিনিধি দল তাদেরকে বৈঠকে বসার অনুমতি দিতে হবে, সেই শর্ত দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। আপনারা জানেন যে গতকালই এই স্বাস্থ্য ভবনের অভিযানের ডাক দেওয়া হয়েছিল। একাধিক দাবি রয়েছে আরজি কর কাণ্ডে এই জুনিয়র চিকিৎসকদের। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে বলে স্পষ্ট করে দিয়েছেন। আমরা এই নিয়ে কথা বলবো। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি, সরাসরি শুভঙ্করের যাব। শুভঙ্কর, কিছুক্ষণ আগে তুমি জানাচ্ছিলে যে ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, নবান্নে মেলও করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে, যে আলোচনায় বসতে রাজি রয়েছেন তারা। এখনো পর্যন্ত নবান্নের তরফে কোনো প্রত্যুত্তর কি পেয়েছেন তারা? দেখো, সেই বিষয়টা নিয়ে তাদের কাছে জানতে চাইবো। আমার সঙ্গে ডক্টর আরিফ রয়েছেন এবং তার সঙ্গে কথা বলবো। একটু আগে কিঞ্জল নন্দের সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন তারা মেল পাঠিয়েছেন, প্রত্যুত্তর পায়নি। আমরা একটু ডক্টর আরিফের সঙ্গে কথা বলবো। ডক্টর আরিফ, এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে আপনাদের অবস্থান, এবং যে মেল আপনারা করা হয়েছে নবান্নের কাছে সেখান থেকে কোনো প্রত্যুত্তর? আমরা গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের যে ডেডলাইন, সেই ডেডলাইনকে সামনে রেখে আমাদের যে 5 দফা দাবি, যে দাবির দ্বিতীয় নম্বর পয়েন্ট যদি দেখেন ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল সেক্রেটারি, তৃতীয় নম্বর পয়েন্ট যদি দেখেন পুলিশ কমিশনার বা সিপি রেজিগনেশন, তো সেই দাবিগুলো আমরাও বলেছিলাম যে বিকাল 5টার মধ্যে আমাদের দাবিগুলো বিবেচনা করা হোক এবং যথাযোগ্য আমাদের যে দাবি আছে সেটা পূরণ করলে আমরাও কাজে যোগ দিতে চাই। আমরাও সেই সময়সীমা দিয়েছিলাম, কিন্তু যেটা আমরা দেখলাম অপ্রত্যাশিতভাবে একটি মেল আমাদের কাছে আছে, যে অথরিটি থেকে আসে তার হাতে এই 5 দফা দাবি, তার ডিসিশন নেওয়ার মতো অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার বা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটেটিভ পজিশন তার কাছে নেই। আমরা তাকে রিমেল করে এটা জানাই যে দপ্তরের হাতে প্রশাসনিক পদে যারা আছেন, যার হাতে এই 5 দফা দাবি এর অথরিটি রয়েছে বিবেচনা করার, সেই রকম কোনো দপ্তর থেকে, প্রশাসনের সেই উচ্চতর লেভেল থেকে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে যদি আমাদেরকে ডিসকাশনের জন্য আহ্বান জানানো হয়, তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে আমরা সবসময় বলেছি আলোচনার দরজা বা আলোচনার টেবিল খোলা আছে সেটার জন্য। কিন্তু আমাদের দাবি কোনো একটা নয়, আমাদের দাবি হচ্ছে 5 দফা দাবি, যেটা আমরা ডে 0 থেকে দিয়ে আসছি। সেই 5 দফা দাবিকে সামনে রেখে আমরা মেল কালকে করেছিলাম যে এই 5 দফা দাবি যিনি ডিসিশন নিতে পারেন এমন অথরিটি, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যাকে বলা হয়, সেখান থেকে যদি আমাদেরকে আহ্বান জানানো হয় তাহলে আমাদের জন্য আলোচনার রাস্তা বা দরজা খোলা আছে। আমরা এটাও বলতে চাই। হ্যাঁ বলুন। গতকালকে আমরা এটা পরিষ্কার আমরা প্রেস বিবৃতিতে জানিয়ে দিয়েছি, যে মেলটি আমাদের কাছে এসেছিল সেখানে পরিষ্কার লেখা আছে যার রেজিগনেশন আমরা চাইছি সেই একক পারসনের মেল থেকে আমাদেরকে মেল করা হয়েছে, যেটা সিএম অফিস থেকে আমাদের কাছে কোনো মেল কিন্তু কালকে আমরা অফিসিয়ালি পাইনি। এবং এটাও আমরা বলতে চাই যে আপনারা জানেন যে এই আন্দোলন যে চলছে অভয়ার বিচারের দাবিতে, সেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, এটা প্রথম থেকেই সবাই জেনে আসছে। সেখানে প্রত্যেকটা মেডিকেল কলেজ এই ফ্রন্টের একটা অংশ, ফলে ডেলিগেশনসের ক্ষেত্রে কোনো লিমিটেশন রাখা এটা যথোপযুক্ত আমরাও মনে করি না, বরং এটা অসম্মানজনক। সেই দাবি আমরা তৎক্ষণাৎ মেল মাধ্যমে আমরা জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো রকম কোনো এর সদ উত্তর বা সদিচ্ছা ভায়া মেল বা অন্য কোনো ফর্মে দেখতে পাই। যদি আজকে আলোচনার পথ খুলে যায়, যদি আলোচনা হয়, সেক্ষেত্রে কি পরবর্তী ক্ষেত্রে আপনারা অবস্থান তুলে নেওয়ার কোনো জায়গায় থাকবেন যদি আলোচনা হয়? পরবর্তী আমাদের যে কর্মসূচি সেটা নিয়ে আমরা স্ট্যান্ড পরিষ্কার ক্লিয়ার রেখেছি
যে আমাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে মহামান্য সুপ্রিম কোর্টের যে অবজারভেশন যে আমরা কাজে যোগ দেওয়া, সেই কথাটা আমরা অবশ্যই মানব। কিন্তু এইরকম হবে না যে আমাদের যে 5 দফা দাবি আছে সেই দাবিটা যদি বিবেচনা সাপেক্ষ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আমাদের অবস্থান বিক্ষোভে অনড়। আর এই মুহূর্তে তাহলে অবস্থান চলবে অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি যে বাইরে থেকে অনেকে এসে আপনাদের জন্য তারা সকালে দেখা যাচ্ছে তারা খাবার নিয়ে আসছেন, জল নিয়ে আসছেন, অনেকেই পাশে এসে দাঁড়াচ্ছেন, আপনাদের সমর্থন জানাচ্ছেন। আমরা আমাদের এই আন্দোলনকারী চিকিৎসক এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে আমরা সকলকে আহ্বান জানিয়েছি যে আমাদের এই আন্দোলনের পাশে থাকার জন্য, এবং তার অভূতপূর্ব সাফল্য আমরা দেখতে পেয়েছি। তাই আমরা এনাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকছি এবং এনাদের সকলের এই প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাচ্ছি। একটা প্রশ্ন করছি ডক্টর আরিফ আপনাকে, যে আমরা দেখলাম গতকাল ডেডলাইন সুপ্রিম কোর্টের শেষ হয়ে গিয়েছে, যে বিকাল 5টার যে ডেডলাইনটা সেটা শেষ হয়ে গিয়েছে কাজে যোগ দেওয়া। সেইখানে দাঁড়িয়ে যদি এবার রাজ্য সরকারের তরফ থেকে যে আলোচনার কথা বলা হচ্ছিল বা যে মেল করা হচ্ছিল, তারপরে যদি আলোচনা না হয় বা আলোচনা হয়, সেক্ষেত্রে তো ডেডলাইন ক্রস করে গেছে। যদি এবার কোনো রকম কোনো নোটিশ জারি হয় অর্থাৎ আপনাদের কাজে যোগ না দেওয়ার জন্য বা কোনো রকম খাড়া নেমে আসে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই জিনিসটার জন্য তো আমরা যখনই রাজ্য সরকার এইভাবে আমাদেরকে মেল করে আলোচনার জন্য ডাকায়, আমরা সঙ্গে সঙ্গে আলোচনাতে যে রাজি আছি এবং সেই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি সেটার জন্য আমরাও লিখিতভাবে তাদেরকে ফরওয়ার্ড করেছি যে আমরা আমাদের রেসপন্স এর সাথে আছি, সঙ্গে সঙ্গে আমরা জানিয়েছি। আমরা এটা মনে করিয়ে দিয়েছি যে আমরা আমাদের যে দাবি বা দফা তার যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে আমরা জানিয়েওছি, যে যাতে করে এই জিনিসটা পরবর্তীকালে যে আমরা ডেকেছি কিন্তু ওনারা আসেনি, অর্থাৎ এই যে জায়গাটা, সেই জায়গাটা আমরা মহামান্য সুপ্রিম কোর্টের বিচার যে হয়েছে তার দিকে তাকিয়ে আমরাও জানিয়েছি যে অথরিটি এই জিনিসটা করতে পারবেন, যার হাতে অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন আছে, সেই হায়ার অথরিটি থেকে যদি আহ্বান আসে আমরা সঙ্গে সঙ্গে জানিয়েছি আমাদের দরজা খোলা আছে। আপনারা কি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন এ বিষয়ে? আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ নয়, আমরা বারবার যেটা বলেছি যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি এই যে 5 দফা দাবি, যাতে এই রেজিগনেশন থেকে শুরু করে অন্যান্য একটা স্বাস্থ্য ভবন থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা যে ঘুঘুর বাসা বলেছি, এই ডিসিশনগুলো নেওয়ার ক্ষমতা রাখেন, সেই রকম অথরিটি যদি আহ্বান জানায় আমরা অবশ্যই ডিসকাশনের জন্য রাজি আছি। ততক্ষণ পর্যন্ত আন্দোলন যেরকম চলছিল আমরা আমাদের কর্মবিরতিতে অনড়। এবং আপনারা আলোচনার জন্য মুখিয়ে রয়েছেন যদি তারা ডাকে? অবশ্যই, আমরা তার জন্য তো তাদেরকে রিপ্লাই দিয়েছি। একেবারেই অনেক ধন্যবাদ। ডক্টর আরিফ আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে আলোচনার জন্য তারা প্রস্তুত, তারা সেই কারণেই এখানে অপেক্ষামান এবং তাদের পাল্টা মেল পাঠানো হয়েছে, কিন্তু তারা এর সঙ্গেও চাইছেন যে আলোচনা যাতে আরো দ্রুত হয় এবং তারা সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আলোচনার পথকে খোলা রেখে যত দ্রুত সম্ভব চাইছে এই যে তাদের 5 দফা দাবি, সেই 5 দফা দাবিকে যাতে তারা ছিনিয়ে আনতে পারেন বা এটা নিয়ে আলোচনা যদি হয় পরবর্তী ক্ষেত্রে তারা তাদের অবস্থান আন্দোলন তুলবেন কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে আপাতত তারা আলোচনার জন্য মুখিয়ে রয়েছেন এবং সেই কারণে যতক্ষণ আলোচনা হচ্ছে বা সেখান থেকে পাল্টা কোনো মেলে তাদেরকে জানানো হচ্ছে যে একেবারে সর্বোচ্চ অথরিটি বা যে আলোচনার জন্য বা এই সমস্যা সমাধানে ব্রতী হবেন তারা যতক্ষণ না পর্যন্ত তাদেরকে জানাচ্ছেন রিপ্লাইয়ে যে তারা আলোচনা করতে চান, সেইখানে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের অবস্থান আন্দোলন এইভাবেই কন্টিনিউ করবেন বা চালিয়ে যাবেন। এবং একভাবে দেখতে গেলে তারা কিন্তু আলোচনার জন্য মুখিয়ে রয়েছেন, যেটা ডক্টর আরিফ জানালেন এবং কিছুক্ষণ আগে ডক্টর কিঞ্জল নন্দ তিনিও জানিয়েছিলেন এই একই কথা। হবিক, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল, এবং শুভঙ্কর সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিল যেখানে কিন্তু চিকিৎসকরা তারা এখনো পর্যন্ত নিজেদের দাবিতেই অনড় রয়েছেন, অবস্থান তারা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে তাদের তরফ থেকেও প্রশাসনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে যে তারা আজকে আলোচনায় বসতে রাজি রয়েছেন, তবে 10 জন নয়, কমপক্ষে 35 জনের প্রতিনিধি দলকে অনুমতি দিতে হবে এই বৈঠকে উপস্থিত থাকার ক্ষেত্রে। আপনাদেরকে শোনাবো যে আরো এক ডাক্তার কিঞ্জল নন্দ তিনি ঠিক কি বলছেন এই প্রসঙ্গে, শুনুন। কিঞ্জল, এই মুহূর্তে আন্দোলন কোথায় দাঁড়িয়ে রয়েছে? আপনাদের তরফ থেকে আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে শোনা গিয়েছে, কি বিষয় একটু জানতে চাই। প্রথমত আমি আন্দোলনের অন্যতম মুখ নই, এখানে যারা দেখছেন এখানে সবাই আন্দোলনের মুখ একদম।
এই জিনিসটা প্রথমে ক্লিয়ার করতে হবে। এখানে আমরা কোনো পলিটিক্যাল পার্টি বা অর্গানাইজেশন যেটা আছে সেটা সত্যি, কিন্তু এই আন্দোলন করছে সমস্ত মেডিকেল কলেজের সমস্ত স্টুডেন্টরা এবং মেডিকেল ফ্যাটার্নিটি এবং তার সাথে সিনিয়র ডক্টররা এবং সাধারণ মানুষ প্রত্যেকে আছেন। এই জিনিসটাকে এনশিওর করতে হবে, কারণ যদি এখানে অন্যতম মুখ এই সমস্ত বলা হয় তাহলেই ভাববে যে এখানে কোনো ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত সুবিধা এই সমস্ত বিষয় আসছে। এখানে আমরা প্রত্যেকে যারা এসছি সমস্ত জায়গা থেকে সমস্ত অরাজনৈতিকভাবে এই আন্দোলন করছি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই অবস্থান বিক্ষোভ আমরা এখনো চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হচ্ছে। আলোচনার কথা আপনাদের তরফ থেকে বলা হয়েছিল এবং যে কোনো জায়গায় যে কোনো সময় আজকে আপনারা আলোচনা করতে প্রস্তুত বলে জানান। হ্যাঁ, একদমই তাই, আলোচনা করতে প্রস্তুত, কিন্তু আমাদের যে যে রিকোয়ারমেন্টস আছে সেইগুলো ওইগুলো যদি একটু মানা যায় আর কি। যেটা বলা হয়েছে 10 জন আলোচনা করতে পারবে, কিন্তু আপনারা সংখ্যাটা বোধহয় একটু বাড়াতেও বলেছেন। অবভিয়াসলি, তার কারণ আমি আবারও বললাম যে এখানে এই যে অন্যতম মুখ বললেন, তো তার মানে কি এখানে ব্যক্তি বিশেষকে আপনি বলছেন? ব্যক্তি বিশেষ এখানে কেউ নেই, কারণ এই আন্দোলনে প্রত্যেকটা মেডিকেল কলেজ ইনভলভ আছে, প্রত্যেকটি সাধারণ মানুষ ইনভলভ আছে। সেই জায়গা থেকে 10 জন সংখ্যাটা আমাদের মনে হয়েছে কম। প্রত্যেকটি কলেজ থেকে মিনিমাম 2 জন রিপ্রেজেন্টেটিভ যাওয়া খুব প্রয়োজন। আপনারা কি জানিয়েছেন নবান্নে এই বিষয়টি? আমরা জানিয়েছি, আমাদের যে মেল করা হয়েছিল সেই অফিসিয়াল মেলকেই আমরা রিপ্লাই করেছি ওই মেল আইডিতেই, এই যেগুলো আমি আপনাকে বললাম সেইগুলো। কোনো উত্তর কি এখনো পর্যন্ত এসেছে? পর্যন্ত কোনো উত্তর আসেনি। অবস্থান আন্দোলন কি কিঞ্জল চলবে? চলবে, আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না আমাদের দাবি দাওয়াগুলো মানা হচ্ছে। যদি নবান্নর তরফে আলোচনা শুরু হয় বা আলোচনা হয়, তারপরে কি অবস্থান ওঠার কোনো জায়গায় আপনারা? সেটা আমরা আলোচনা করি, তারপর আলোচনা করতে গেলাম মানেই যে অবস্থান বিক্ষোভ তুলে নেব এইটা ভাবার কোনো মানে নেই। আমরা আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে সেই জায়গায় আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। আপনাদেরকে শোনালাম চিকিৎসক কিঞ্জল নন্দ, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আলোচনায় বসতে তারা রাজি রয়েছেন, তাদের তরফ থেকেও প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত প্রত্যুত্তর পাওয়া যায়নি, কি হয় অবশ্যই সেদিকে তো নজর থাকবে। তবে এই যে একদিকে যেমন বিক্ষোভ চলছে, অন্যদিকে আলোচনায় বসতে প্রস্তুত হয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সেই নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক মহলের সঙ্গে। আপনাদেরকে শোনাবো পরপর বিজেপি নেতা রাহুল সিনহা তিনি কি বলেছেন এই প্রসঙ্গে, পাশাপাশি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় তাঁর কি বক্তব্য, এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনি কি বলছেন, শুনুন কত। ইমেলে কোথাও কোনো উল্লেখ নেই যে মুখ্যমন্ত্রী তাদের সাথে বসবে। সেই কারণে আমি মনে করি মুখ্যমন্ত্রীর উচিত একদম নমনীয় মনোভাব নিয়ে তাদের সাথে কথা বলে এই অবস্থার, অচল অবস্থার অবসানের গল্পে বেশ কিছু যে ওদের দাবি দেওয়া আছে সেগুলো পূরণ করার দিকে যদি সরকার মনোযোগ দেয় তাহলে আমার মনে হয় বিষয়টা সহজে মিটতে পারে। আর নইলে এর যে রেস কতদূর যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। ওনার নাম দেওয়া উচিত ওনার ক্ষমতা বন্দ্যোপাধ্যায়। কেন উনি নিজে যেতে পারছেন না? উনি ডেকে পাঠাচ্ছেন। কেউ কি ওনার খাস তালুকের প্রজা? উনি যেতে পারেন। উনি উনি সেক্রেটারিয়েটকে দিয়ে ডেকে পাঠাচ্ছেন জুনিয়র আন্দোলনরত ডাক্তারদের। তাদের দাবি দাবা না মানা হলে তারা তো যাবে না, তারা তো ছাত্র আন্দোলন। তো আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলন করেছেন, তার জানা উচিত সেন্টিমেন্ট অফ দ্য স্টুডেন্টস। তারা তাদের দাবি নিয়ে যখন অনর, তিনি বাংলার অভিভাবিকা, তার যাওয়া উচিত, গিয়ে কথা বলা উচিত। কটা দাবি মানতে পারবেন না তাদের একটা মধ্যপন্থা বার করা উচিত। আমি শুধু বলবো যে সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট যে অর্ডার চিকিৎসকদের প্রতি, যারা প্রতিবাদে স্ট্রাইক করে আছেন তাদের প্রতি সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট অর্ডার, এবং তার পরবর্তী ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তর থেকে তাদেরকে আলোচনার জন্যে তাদেরকে ইমেল পাঠানো, এই সমস্তই হচ্ছে একটা সদার্থক ইঙ্গিত দিয়েছে যে এই বর্তমান পরিস্থিতিতে কিভাবে সবাই নিজেদের জায়গাটা ভেবে তারা যদি এগিয়ে আসে তাহলে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা আবার ঠিক মতন করা সম্ভব হবে। গতকাল যখন স্বাস্থ্য ভবন অভিযানে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, সেই সময় প্রশাসনের তরফ থেকে তাদেরকেও প্রস্তাব দেওয়া হয় আলোচনার বসার জন্য। সন্ধ্যে 6টা 10 মিনিট নাগাদ 10 জনকে আসার জন্য মেল করা হয়।
প্রধান সচিবের মাধ্যমে জুনিয়র চিকিৎসকদের কাছে সেই মেল পাঠানো হয়। কোনো জবাব না আসায় সন্ধ্যে 7:30 পর্যন্ত নবান্নে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর নবান্ন থেকে বেরিয়ে যান তিনি। জুনিয়র চিকিৎসকদের অবস্থান প্রসঙ্গে মন্তব্য করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 5টা অবধি দেখার পরে প্রশাসনিক যারা আমাদের আধিকারিকরা রয়েছেন তাদের মাধ্যমে খবর দেওয়া হয়েছিল যে নবান্নে 10 জন প্রতিনিধি তারা পাঠালে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলবেন। তো তার মধ্যে 6:10 একটা ইমেল গেছে স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে, প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য দপ্তরে, তার পক্ষ থেকে একটি ইমেল গেছে এবং সেখানে বলা হয়েছে যে উচ্চ যারা ক্ষেত্রে রয়েছেন, হায়ার অথরিটি, তারা কথা বলবেন নবান্নে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 6:10 ইমেল যাওয়ার পর 7:30 অবধি নবান্নে অপেক্ষা করেছেন, কিন্তু কেউ আসেনি এবং ইমেলের কোনো জবাবও আসেনি। তাছাড়া অন্য কোনো মাধ্যমেও কেউ নবান্নর সাথে যোগাযোগ করেনি। ফলে কর্মবিরতির থেকে বিরত থাকার যে অনুরোধ বারবার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং আরো সমস্যার যাতে সমাধান হয় তার জন্য প্রতিনিধিদেরও ডাকছিলেন, তা আমরা জানি না কি কারণে। আমরা এই সংবাদ মাধ্যমে দেখছি, কেউ বলছেন নাকি, সংবাদ মাধ্যমের থেকেই শুনছি যে কেউ বলছেন যে উনি প্রিন্সিপাল সেক্রেটারি স্যার লিখেছেন, ম্যাডাম লেখেন। এটার তো কোনো আমি তো এর অর্থ খুঁজে পেলাম না, কারণ স্যার হোক ম্যাডাম হোক সেটা তো মূল ব্যাপার নয়। মূল ব্যাপার হলো সমস্যার সমাধান। তো তাহলে যদি সমস্যার সমাধান করতে ইচ্ছুক হয় তাহলে স্যার ম্যাডামের মধ্যে এইটা একটা যুক্তি হতে পারে না বলে আমার মনে হয়। আর তাছাড়া স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়েছে, অথচ তিনি ইমেল করেছেন। তো স্বাস্থ্য সচিবের সাথে দেখা করতে বলেননি, বলছেন হায়ার অথরিটি দেখা করবে। তা হায়ার অথরিটি স্বাস্থ্য দপ্তরের তো এমআইসিও মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিই তো ভারপ্রাপ্ত মন্ত্রী। সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথি পেয়েছে ইডির আধিকারিকরা। গত 6 সেপ্টেম্বর সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। সেখানে ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয়, দীর্ঘক্ষণ ছিলেন এবং সেই তল্লাশি অভিযান করার পরে সন্দীপ ঘোষ এবং তার স্ত্রী সঙ্গীতা ঘোষের নামে একাধিক নথি উদ্ধার করা হয়েছে। তাদের নামে যে সম্পত্তি রয়েছে সেই সংক্রান্ত নথি ইডির হাতে উঠে এসেছে বলে খবর পাওয়া যাচ্ছে। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইসও। বেশিরভাগ সম্পত্তি রাজ্য সরকারের অনুমোদন ছাড়াই কেনা হয়েছিল বলে খবর। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, যেখানে ইডির আধিকারিকরা যেভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই আর্থিক তছরূপের ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে এবং ইতিমধ্যে জেল হেফাজতে রয়েছেন তিনি। সেই সন্দীপ ঘোষের বাড়িতে গত 6 সেপ্টেম্বর ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। আর সেই তল্লাশি অভিযান চালানোর পরেই সন্দীপ ঘোষ এবং তার স্ত্রী সঙ্গীতার সম্পত্তি সংক্রান্ত একাধিক নথি উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইসও। বেশিরভাগ সম্পত্তি রাজ্য সরকারের অনুমোদন ছাড়াই কেনা হয়েছে বলে খবর। আর ইতিমধ্যেই সন্দীপ ঘোষের একাধিক জায়গাতে তার যে বিলাসবহুল বাড়ি ফ্ল্যাট রয়েছে তারও হদিশ পেয়েছেন তদন্তকারী অফিসাররা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল। 12 জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যাদের মধ্যে 5 ছাত্রকে বহিষ্কার করা হয়েছিল। আর সেই বহিষ্কারের সিদ্ধান্তই স্থগিত রাখা হলো। থ্রেট কালচারে অভিযুক্ত 5 জন ছাত্রকে বহিষ্কার কলেজ কাউন্সিলের। আর সেই ঘটনা ঘটার পরেই প্রতিবাদ দেখানো হয়, হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। আর তারপরেই বৈঠক করে এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 5 ছাত্রের বহিষ্কারের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে। আমরা এই নিয়ে আরো কথা বলবো। রীনা কুমার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রীনা, বিস্তারিত জানতে চাইবো। একেবারে অভিযোগ, গতকাল রাতে যে 5 জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছিল কলেজে, যে থ্রেট কালচার রয়েছে যে অভিযোগ উঠছিল, এবং সেই অভিযোগে কিন্তু বেশ কয়েকজন ছাত্রের নাম উঠে আসে। তার মধ্যেই কিন্তু 5 জনকে বহিষ্কার করা হয় সোমবার
গত সোমবার, এবং এর পরে গতকাল রাতে কিন্তু যে বহিষ্কৃত ছাত্ররা রয়েছেন তারা এবং বেশ কিছু তাদের সহপাঠীরা মিলে কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে, এবং তারপরেই কিন্তু যে কলেজের অধ্যক্ষ তারা কিন্তু যে রয়েছে কলেজ কাউন্সিলের বৈঠক ডাকেন, এবং তারপরে বৈঠক শেষে কিন্তু সিদ্ধান্ত করা হয় যে আপাতত জন্য কিন্তু সেই 5 ছাত্রের যে বহিষ্কার তা স্থগিত রাখা হচ্ছে। তবে আজ কিন্তু ফের একবার বৈঠক হওয়ার কথা রয়েছে কলেজ কাউন্সিলের, এবং বৈঠকের পরে কিন্তু জানা যাবে যে পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হয় কলেজ কাউন্সিলের পক্ষ থেকে। আমাদের অবশ্যই নজর থাকবে এই বৈঠকের দিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। রীনা কুমার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ গতকাল যে 5 ছাত্রকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বৈঠক করে স্থগিত রাখা হয়েছে। আজ ফের একবার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে আজকের বৈঠকে তাদের নিয়ে কি সিদ্ধান্ত হয় নজর থাকবে। আসবো পরের খবরে। রোগীর পরিবারের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল, আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল হাসপাতালে। সেখানকার এই ঘটনা ঘটেছে যেখানে জরুরি বিভাগের সামনে সিনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিল চিকিৎসক পড়ুয়ারা। পুলিশের সামনেই ডাক্তারকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মহিলা চিকিৎসককে হুমকি দেয় রোগীর পরিবার। উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা এই নিয়ে কথা বলবো। সুজিত দে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সুজিত, কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে, কেন তারা মহিলা চিকিৎসককে হুমকি দিলেন? দেখো, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু গতকাল গভীর রাতে কিন্তু জলপাইগুড়ি যে মাসকালের বাড়ি, সেই মাসকালের বাড়ির এক মহিলা তাকে কিন্তু হসপিটালে নিয়ে আসা হয়েছে। তিনি কিন্তু ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার এই রাস্তা দিয়ে আনার সময় কিন্তু এই মহিলা মৃত্যু হয়। ঘটনাস্থলে হসপিটালে নিয়ে আসার পর কিন্তু কর্তব্যরত যে পুলিশ ডাক্তার ছিল তিনি কিন্তু দেখে বলেছে যে তিনি মারা গেছে। সেই পরিবারের দাবি যে এই বডিটাকে তাকে দিয়ে দিতে হবে, কোনো পোস্টমর্টম করে করা চলবে না। কিন্তু যেই ডাক্তার ছিল, ডাক্তারবাবুরা বলছিল যে কোনো এইভাবে কোনো বডি ছাড়া যায় না, পিএম করে, যেখানে ব্রড ডেড সেখানে পিএম ছাড়া কিন্তু বডি দেওয়া যাবে না। কিন্তু জোর জবরদস্তি করে কিন্তু তারা বডি নিয়ে গেছে। এরপর কিন্তু মহিলা চিকিৎসককে কিন্তু একাধিক হুমকি দিয়েছে। এরপরে কিন্তু গতকাল রাতে গভীর রাতে কিন্তু যে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বিক্ষোভ বসেছিল, অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। ঘটনাস্থলে কিন্তু পুলিশকে ফোন করা হয়েছে। অনেক পরে কিন্তু ঘটনাস্থলে কিন্তু পুলিশ এসে হসপিটালের যে সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার রাতেই কিন্তু চলে এসছে, তাদের সাথে কথা বলে কিন্তু এই যে রোগীর যে পরিবার তারা কিন্তু এই রোগীকে নিয়ে চলে যায়। এই অবস্থায় আজ কিন্তু 2টো নাগাদ কিন্তু এই রোগীর সাথে হসপিটালের কর্তৃপক্ষ তারা কিন্তু আলোচনায় বসবে। ধন্যবাদ তোমায়। সুজিত দে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের স্ত্রীকে নিয়ে এক স্যান্ডেলে পোস্টের জেরে সাইবার অভিযোগ দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ অভিযোগ দায়ের করেছে বাক স্বাধীনতার অপব্যবহার করে মিথ্যা প্রচার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের স্ত্রীর সম্পর্ক উল্লেখ রয়েছে এই পোস্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের স্ত্রীকে নিয়েই সাইবার অভিযোগ দায়ের পশ্চিমবঙ্গ পুলিশের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের স্ত্রীর সম্পর্ক উল্লেখ করা হয়েছে এই পোস্টে, যার কারণেই সাইবার অভিযোগ দায়ের পশ্চিমবঙ্গ পুলিশের। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। পল্লব দা, কি ঘটনা ঘটেছে, কি উল্লেখ রয়েছে এই পোস্টে? এটা 2-3 দিন আগে সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছিল। বিষয়টা উল্লেখ ছিল এরকম যে উত্তরবঙ্গের কোন এক বর্ষিয়ান চিকিৎসক, তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের স্ত্রী কল্পনা দাসের নিকট আত্মীয়। এই উত্তরবঙ্গের যে ডাক্তার, ইনি হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে পরিচিত। এই বিষয়টা উল্লেখ করে সমাজ মাধ্যমে যেটা ছড়ায়, সেটা কিন্তু সমাজ মাধ্যমের অন্যান্য লোকেরা কিন্তু তখনই দেখিয়েছিল যে ওই ডাক্তারের সঙ্গে কিন্তু কল্পনা দাসের পারিবারিক কোনো সম্পর্কই নেই। প্র্যাকটিক্যালি
কল্পনা দাস হচ্ছেন আমাদের প্রতিবেশী রাজ্যের মেয়ে এবং তার সঙ্গে ডাক্তারের কোনো সম্পর্ক নেই। এই বিষয়টাকে নিয়েই কিন্তু রাজ্য পুলিশ সাইবার ক্রাইম অনুযায়ী কিন্তু একটা অভিযোগ নথিবদ্ধ করে তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ পল্লব দা। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আসলে পরের খবরে, কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল, আর সেই আবেদনেই সাড়া দিল না হাইকোর্ট, সাড়া দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 18ই সেপ্টেম্বর আরজি করের মামলার সঙ্গেই শুনানি হবে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার অপসারণ সংক্রান্ত মামলারই দ্রুত শুনানি করা হোক সেই আবেদন জানানো হয়েছিল, আর সেই আবেদনেই সাড়া দিল না হাইকোর্ট, সাড়া দিলেন না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 18ই সেপ্টেম্বর আরজি করের মামলার সঙ্গেই শুনানি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই অগ্নিকন্যাকে খুঁজে পেলাম না। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে দেখেছি, আরজিকর কাণ্ডে তার দেখা পাওয়া গেল না। কলকাতা টিভিতে একান্ত সাক্ষাৎকারে মন্তব্য করলেন জহর সরকার। এখন আমি মমতা ব্যানার্জিকে দেখেছি সরাসরি ঝাঁপিয়ে পড়তে প্রবলেমে। হ্যাঁ, আমি কেন্দ্রীয় সরকারে ছিলাম, উনি যখন ছিলেন। আমি রাজ্য সরকারে ফিরে এসছি, আমি রিটায়ারমেন্টের পরে আমি ওনাকে কোনোদিন রাজ্য সরকারে কোনো পদে পাইনি, কিন্তু মমতা ব্যানার্জির স্টাইলটাই ছিল মমতা ব্যানার্জির স্টাইল। কথা নেই, বার্তা নেই, স্ট্রেট প্রবলেমের মাঝে ঝাঁপিয়ে পড়লেন, আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে জিনিসটাকে, যে তার নামও হয়ে গেছিল অগ্নিকন্যা, ঝাঁপিয়ে পড়লেন। এইখানে আমার মনে হয় সরাসরি যদি ডাক্তারদের ডেকে এটার প্রথম থেকেই কথা টথা শুরু করতেন 2-4 দিনের মাথায়, কেস তো সিবিআই দেখছে, দেখুক সে কেস সিবিআই, কিন্তু বাকিটা তো কোয়েশ্চেন অফ আন্ডারস্ট্যান্ডিং এন্ড ফেথ। আন্ডারস্ট্যান্ডিং এন্ড ফেথের জন্য যদি ডাকতেন, আমার মনে হয় এত দূর অব্দি গড়াতো না। কে যে তাকে বুঝিয়েছে যে পুরোটাই একটা পলিটিক্যাল চক্রান্ত, আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক বিচার বুদ্ধি সম্পন্ন এক ব্যক্তিত্ব, কেউ তাকে এটা সম্পর্কে বোঝালেন এবং তিনি বুঝে যাবেন, এটা কি এতটা সহজে ধরে নেওয়া যায়? তিনি তো সত্যিই রাজনীতিতে নতুন না, এবং তার যারা প্রতিপক্ষ তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক প্রজ্ঞা সেটা সম্পর্কে সবসময় খুব শ্রদ্ধাশীল। আমার কেন মনে হচ্ছে সরকারে যেটা হয়, সরকারে তো সবসময় উপদেশের অভাব নেই, প্রচুর লোক আছে, প্রচুর রকমের ইন্টেলিজেন্স দেয়, খবর দেয়, কে যে বুঝিয়েছে, এখন উনি ডিসিশনটা আলটিমেটলি উনার, কিন্তু বুঝিয়েছে কি আমি জানি না। আরজিকরের ঘটনা সামলাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের মতামত জানিয়েছিলাম, আশ্বাস ছিল পদক্ষেপ করা হবে, কিন্তু বড় দেরি হয়ে গেল। বাংলা বলছি অনুষ্ঠানে আক্ষেপের সুর জহর সরকারের গলায়। না, একটা আশ্বাস পেয়েছিলাম যে স্টেপ নেওয়া হচ্ছে, আপনি বলছেন একে সাসপেন্ড করতে, দেখবেন হবে কদিন পরে, কিন্তু এত দেরিতে হলো না। তাতে আমি যে স্টিংটা দিতে চেয়েছিলাম, যে স্টেপটা নিতে চেয়েছিলাম, এগুলো সব কিরকম যেন ভিজে গেল, এই আর কি। কয়েকজন সাংসদ ফোন করে রাজনীতি করার চেষ্টা করেন, না বলেছি, রাজনীতির ক্রিজে আমি ছিলাম না, মঞ্চে বক্তৃতাও দিতাম না, তাই ক্রিজ ছাড়ার প্রশ্নই নেই, কলকাতা টিভিকে জানিয়ে দিলেন জহর সরকার। কদিন ধরে অপোজিশনের প্রায় 10, 12, 14 জন এমপি আমাকে ফোন করে বারবার বলছেন, দাদা আপনি ছাড়বেন না। আমি তার জানতাম না যে তারা আমার এইসব এত ফলো করে, বলে আপকি আওয়াজ হ্যাঁ, ইয়ে হ্যাঁ, ও হ্যাঁ, ওরা বলছে আমার সাথে না, ওরা অন্য দলের তারা বলেছে। এটা আমার কিরকম একটা অস্বস্তি লাগলো, কারণ আমি জানি না, তো তারা বলল।
তারপরে তো বিজেপির লোকেরা কয়েকজন ফোন করে পলিটিক্স করার চেষ্টা করলো। আমি বললাম না, আমি আলোচনার মধ্যে ঢুকতে চাই না। আমি ক্রিজ ছাড়া প্রশ্ন হয় যখন আমি ক্রিজে খেলি। আমি ক্রিজে কবে ছিলাম? ক্রিজে যারা আছে তারা তো মমতা ব্যানার্জির সাথে আছে। পদত্যাগের চিঠি নিয়ে বিজেপি বিজ্ঞাপন করলে তারা বোকা। বিজেপি সম্পর্কে অভিমত পাল্টায়নি। কলকাতা টিভির লাইভ অনুষ্ঠানে রাজনৈতিক জল্পনায় দাঁড়ি টানলেন জহর সরকার। তারা যদি আমার চিঠিটা ব্যবহার করে তাদের বোকা ছাড়া কিছু বলবো না। আমার চিঠিতে কত জায়গায় বিজেপির আসল চরিত্র, বিজেপির ধনতন্ত্রের সাথে গভীর সম্পর্ক, বিজেপির ক্ষমতার অপব্যবহার সবকিছু লেখা আছে। তারা যদি ওটাকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে চায় তারা বোকা। আমার চিঠিতে অনেক জায়গায় বিজেপি বিরোধী কথা লেখা আছে। তারা যদি তাতে আনন্দিত হয়ে বলে হ্যাঁ বিজেপির বিরুদ্ধে কথা বলেছে, তিনি বিশাল বোকার মতন কথা হচ্ছে। আমি ইচ্ছে করেই লিখেছি, কারণ আমি জানি যে আমার ওই নীতির থেকে আমি সরব না। আমি রাজনীতিতে বেমানান, তবে সাংসদ হিসেবে মানানসই ছিলাম। রাজনীতি ছেড়ে সুশীল সমাজে ফিরতে পেরে ভালো লাগছে। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কলকাতা টিভিকে জানালেন জহর সরকার। আমি পলিটিক্স হতে প্রথম থেকেই বলছি আমি মিসফিট। আমি একা বলছি না, পলিটিক্যাল লোকেরা বলছি যে মিসফিট থাকা সত্ত্বেও পার্লামেন্টে কথা বলাতে আমার কোনো মিসফিট ছিল না। সেটাও আমি লিখে দিয়েছি একটু এই করে, যে আপনারা সবাই জানেন যে এটা বলতে কোয়েশ্চেন ইজ একটা ব্যালেন্স আনতে হবে। A person who is politically not politically a flyweight, number one, politically a misfit, number two, but parliament performance খুব এফেক্টিভ, কতক্ষণ ধরে থাকা যায়, কতক্ষণ ধরে। অনেক লোকের অনেক ধৈর্য আছে, আমার ধৈর্য করতে আমার 72 বছর বয়স হলো, কতদিন আর এইসব করবো আমি। আসবো পরের খবরে। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল তিনি জামিন পেয়েছেন। জামিনের পরেই বিস্ফোরক সুকন্যা মণ্ডলের মামা আনন্দ গোপাল ঘোষ। কলকাতা টিভির মুখোমুখি হয়ে তিনি বলেন, অনুব্রত এবং সুকন্যা জেলবন্দি অবস্থা থাকাকালীন কোনো খবর রাখেনি দল। পাল্টা ফুটপেথ উচ্ছেদের নাম করে অনৈতিকভাবে তার দোকান ভাঙচুর করা হয়েছে, এই অভিযোগ তিনি এনেছেন বোলপুর পুরসভার বিরুদ্ধে। আমরা এই নিয়েই কথা বলবো। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মনা, কি অভিযোগ সুকন্যা মণ্ডলের মামার? দেখো যে অভিযোগ মূলত সুকন্যা মণ্ডলের মামা নিয়ে আসছেন আনন্দ গোপাল ঘোষ, সেটা কিন্তু কার্যত বলা যেতে পারে যে বিস্ফোরক অভিযোগ এবং বীরভূম জেলার রাজনৈতিক মহলে বিশেষ করে তৃণমূলের অন্দরে সাড়া ফেলে দেওয়ার মতো। তুমি জানো যে গতকালকেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের তনয়া সুকন্যা মণ্ডলের কিন্তু জামিন হয়েছে। তারপরেই আমরা কলকাতা টিভির পক্ষ থেকে সুকন্যার একমাত্র মামা একেবারে বোলপুরে থাকেন, কৃষ্ণরাজ্যের বাড়ি, নিচপতি বাড়ি, সেখান থেকে কিছুটা দূরে, সেখানে বাড়িতে গিয়ে যখন আমরা সাংবাদিকদের যখন সাক্ষাৎ করলাম, তিনি তখন কিন্তু ক্যামেরার সামনে কিন্তু কার্যত বলা যেতে পারে যে বিস্ফোরক অভিযোগ তিনি করলেন। তিনি কি অভিযোগ করছেন? তিনি বলছেন যখন কৃষ্ণমণ্ডল জেলে রয়েছে, তার ভাগ্যিও যখন জেলে ছিল, তখন দলীয় কোনো নেতারা তাদের কোনো খোঁজ খবর নেয়নি। এমনকি নিচুপতির যে বাড়ি, সেই বাড়িতেও কেউ গিয়ে দেখে আসেনি সেই বাড়িটা কি অবস্থা রয়েছে। হিন্দু ধর্মের বাড়ি, স্বাভাবিকভাবে সেখানে কি অবস্থা রয়েছে না রয়েছে কেউ কিছু খবর নেয়নি। শুধু তাই নয়, আরো একটি পাশাপাশি বিস্ফোরক মন্তব্য এবং অভিযোগ তিনি করছেন। এটি হচ্ছে, তুমি জানো যে বোলপুর পুরসভার বেশ কিছুদিন আগে বোলপুর পুরসভায় কিন্তু ফুটপাত উচ্ছেদ হয়েছিল এবং সেখানে আমরা দেখেছিলাম সেই উচ্ছেদ নিয়ে যেটা অভিযোগ করছেন যে বোলপুর স্টেশন রোডে বহু পুরাতন একটি দোকান রয়েছে, জুতোর দোকান, নিজস্ব দোকান, আনন্দ গোপাল ঘোষ তাদের পরিবারের। সেই দোকানটি যে সাইনবোর্ড, সেটিকে অনৈতিকভাবে বোলপুর পৌরসভা জেসিবি মেশিন দিয়ে সেই সাইনবোর্ড ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কি বলছেন যে আমি সময় চেয়েছিলাম যে অন্তত পক্ষে আধ ঘন্টা সময় দেওয়া হোক, সেই সময়ও যদি দেওয়া হয়নি, সেটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এমনই গুরুতর মারাত্মক অভিযোগ আনছেন এবং এই বিষয় নিয়ে জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য বোলপুর পুরসভার দায়িত্বে রয়েছেন সুদীপ্ত ঘোষ, তাকে জানানো হয়েছিল। বোলপুর পুরসভার ভাইস চেয়ারম্যান ওমর শেখকে জানানো হয়েছিল, তারা এখনো পর্যন্ত কোনো কর্মপাত করেনি, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই বিষয়টি নিয়ে
যখন আনন্দ গোপাল বাবুকে বলা হয় যে এই বিষয়টা কি কেষ্টদা অবগত, তিনি বললেন বিভিন্ন সূত্র মারফত জেলে খবর গেছে, কেষ্ট এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছে যে বিষয়টি হয়েছে, যে ভাঙচুর হয়েছে, একটি কঠিন ব্যাপার, অন্তত পক্ষে সময় দেওয়া উচিত ছিল। আমি ফিরে আসি, তারপর বিষয়টা গুরুত্ব সহকারে দেখবো, আমি কথা বলবো। অবশ্যই নজর থাকবে আমাদের এদিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এক্ষেত্রে আনন্দ গোপাল ঘোষ তিনি ঠিক কি বলছেন, কি অভিযোগ তার শোনাবো। আমি এটা মনে করি আমাকে সামনে রেখে নাম বলছে না, এরা আমাকে চক্রান্ত করে দোকানটা ভেঙে দিল। বোলপুরে আরও করে দোকান ভাঙা হলো না। আমার সাইনবোর্ডটার দাম ছিল 2,20,000 টাকা, সেটা পৌরসভা আমাকে না জানিয়ে পৌরসভা ভেঙে দিল। আমাকে কোনো আগাম জানায় না যে এটা খুলে নেন, তাহলে আমি খুলে নিতাম, কিন্তু তারা কিছুই করলো না। আমার সাইনবোর্ডটা জেসিবি দিয়ে ভেঙে দিল এবং ধাপগুলো ছাড়িয়ে দিল। আমার 2 লাখ টাকা লোকসান। আমি গরিব মানুষ, আমার কোনো পয়সা করি নাই, এটাই আমি বলতে পারি। নজর রাখবো অন্যান্য খবরের দিকেও। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ তুলে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা, সেই খবরের দিকে অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো, অগ্নিমিত্রা পল, তাকে ঘিরে ধরে বিক্ষোভ, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি। দেখুন, আজকে আমি পার্টি অফিসে এসেছি। আমার 11টা থেকে 12টা থেকে একটি প্রেস কনফারেন্স। এটি আমাদের স্টেট অফিস এবং ফরচুনেটলি ওর আনফরচুনেটলি যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে। দুপাশ দিয়ে রাস্তা বন্ধ, গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছি। রাজনৈতিক রং লাগাতে আসিনি। আমার 12টার সময় প্রেস কনফারেন্স, আমার এখানে কাজ আছে, এটা আমার স্টেট অফিস। আমি পার্টির জেনারেল সেক্রেটারি। আপনারা যদি দুদিকটা বন্ধ করে দেন, একদিকটা খোলা রাখুন। পুলিশকে জিজ্ঞেস করলাম, বললেন দুদিকটাই বন্ধ। তাহলে আমার অগত্যা আমাকে ওনাদের মাঝখান দিয়েই আসতে হচ্ছে। আপনাদের বুঝতে হবে আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব, প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আমরা আছি। তারা আমাকে গো ব্যাক বলুক, তারা আমাকে যাই বলুক, আমি দিদিভাই হিসেবে তাদের পাশে আছি। আর তাদের আন্দোলনের রং লাগাতে, রাজনৈতিক রং লাগাতে আমি আসিনি। আমি এসেছি আমার কাজে। কিন্তু তাদেরও বোঝা উচিত যে আজকে যারা আসছেন কাজে এই রাস্তাতে, তাদেরকে যেতে হবে। আমরা কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা দিয়ে ওই রাস্তা দিয়ে আসছি না, আমাকে তো কাজে আসতেই হবে। সুতরাং কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে মনে হচ্ছে। দেখুন, সিবিআই 5 দিন বাদে কেস পেয়েছে। বুঝতেই পাচ্ছেন, 5 দিন যেখানে বলা হয়েছে যে ক্রুশিয়াল টাইম, আজকে যে কোনো টেস্ট করার, যে কোনো ইনভেস্টিগেশনের ফার্স্ট 5 আওয়ার্স, প্রথম 5 ঘন্টা হচ্ছে ক্রুশিয়াল, সিবিআই বলছে। সেই 5 ঘন্টা তো ছেড়েই দিন, 5 দিন বাদে সেখানে হাতে সিবিআই কাজটা নিয়েছে। প্রচুর প্রশ্ন। আজকে সিবিআই কি বলবে? আমাদের প্রশ্ন। আমি তো বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন রেখেছি। আজকে 90 ডিগ্রিতে আমাদের অভয়ার পা ছিল, এক্সরে প্লেট কেন দেওয়া হয়নি? আজকে পোস্টমর্টমের সাথে, রিপোর্টের সাথে একটা চালান দেওয়া হয়, সেই চালান দেওয়া হয়নি। 14 ঘন্টা বাদে এফআইআর হয়েছে। কেন 14 ঘন্টা বাদে এফআইআর হলো? কেন স্যানিটাইজ করা হয়নি? কেন কলকাতা পুলিশের ডিসি নর্থ অভয়ার বাবা মাকে টাকা দিয়ে অফার করেছেন? কেন? আর তারপরে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন, মিথ্যে কথা বলছেন যে টাকা দেওয়া হয়নি। সুতরাং আমাদেরও প্রশ্ন প্রচুর। সিবিআই যদি বিচার না দিতে পারে, সিবিআই এর এগেইনস্টেও আন্দোলন হবে, এইটুকু বিশ্বাস রাখুন। কাউকে ছেড়ে কথা বলবো না। আর আবারও বলবো, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সম্পূর্ণভাবে বিজেপি আছে
কিন্তু বিজেপি স্টেট অফিসে যদি কেউ কাজে আসে, রাস্তাটা একই, তাদের বোঝা দরকার আমি তাদের আন্দোলনে রং লাগাতে আসেনি। ধন্যবাদ। আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি যে অগ্নিমিত্রা পল তিনি স্বাস্থ্য ভবনে হঠাৎই গিয়েছিলেন এবং সেখানে বিজেপি বিধায়ককে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। যদিও অগ্নিমিত্রা পল তিনি বলছেন দলীয় কার্যালয়ে তিনি সেখানে গিয়েছিলেন, তার প্রেস কনফারেন্স রয়েছে সেখানে এবং তিনি রাজনৈতিক রং লাগাতে সেখানে যাননি। যদিও জুনিয়র চিকিৎসকরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন অগ্নিমিত্রা পলের উদ্দেশ্যে। আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি যেখানে অগ্নিমিত্রা পল তিনি স্বাস্থ্য ভবনে হঠাৎই হাজির হয়ে যান। সেই সময় জুনিয়র চিকিৎসকরা অগ্নিমিত্রা পলের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। যদিও অগ্নিমিত্রা পল তিনি জানাচ্ছেন দলীয় কার্যালয়ে গিয়েছিলেন, রাজনৈতিক রং লাগাতে নয়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান জুনিয়র চিকিৎসকদের। হঠাৎ করেই স্বাস্থ্য ভবনে হাজির হয়ে যান অগ্নিমিত্রা পল, আর সেই সময় বিজেপি বিধায়কের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। এবং অগ্নিমিত্রা পল তিনি যদিও জানাচ্ছেন যে তাদের দলীয় কার্যালয় রয়েছে সেখানে এবং সেই দলীয় কার্যালয়ে তার সাংবাদিক বৈঠক রয়েছে, যার কারণে তিনি সেখানে গিয়েছিলেন। তাদের আন্দোলনে কোনো রকম রাজনৈতিক রং লাগাতে তিনি সেখানে যাননি। বিজেপি বিধায়ককে ঘিরে ধরেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনে সেখানে এই মুহূর্তে অবস্থানে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। গতকালই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং আজ সেখানে অগ্নিমিত্রা পল যখন যান তখন তারকে উদ্দেশ্য করেই গো ব্যাক স্লোগান দেওয়া হয়। যদিও অগ্নিমিত্রা পল বিজেপি বিধায়ক তিনি বলেন যে সেখানে তাদের দলীয় কার্যালয় রয়েছে, সেখানেই তিনি গিয়েছিলেন, কোনো রাজনৈতিক রং লাগাতে সেখানে যাননি, এমনটাই জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পল। যদিও বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। টানা অবস্থানে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আজ সেখান থেকেই যাওয়ার সময় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের উদ্দেশ্যেই গো ব্যাক স্লোগান দেওয়া হতে থাকে। জুনিয়র চিকিৎসকরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়কের উদ্দেশ্যে। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান জুনিয়র চিকিৎসকদের। আজ হঠাৎ করেই স্বাস্থ্য ভবনে হাজির হয়ে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। যদিও অগ্নিমিত্রা পল তিনি বলছেন যে তাদের দলীয় কার্যালয় রয়েছে সেখানে, তিনি কোনো রকম রাজনৈতিক রং লাগাতে সেখানে যাননি। তবে বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করেই গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আমরা এই নিয়ে আরো কথা বলবো। শুভঙ্কর মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, কি ঘটনা ঘটেছে, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? দেখো, এখন আপাতত যে স্লোগান শাউটিং চলছিল অগ্নিমিত্রা পলকে ঘিরে সেটি বন্ধ হয়েছে, কেননা সেখান থেকে তারা চলে এসেছেন ফিরে। ডাক্তাররা তোমায় জানিয়ে রাখি যে রাস্তার উপরে অবস্থান বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের, তার ঠিক অদূরেই বিজেপি পার্টি অফিস রয়েছে এবং অগ্নিমিত্রা পল তিনি যখন তার গাড়ি নিয়ে আসেন, তিনি গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করলেও ঢুকতে পারেননি, কেননা রাস্তার দুটি পাশে অবরুদ্ধ এবং পুরোপুরি বন্ধ রাস্তা। পুলিশের কাছে তিনি জিজ্ঞেস করেন যে কি করে যাবেন, তখন তাকে বলে পাশ দিয়ে চলে যেতে। তিনি যখন হেঁটে আসছিলেন সেই সময় তাকে দেখে জুনিয়র ডাক্তাররা গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং অগ্নিমিত্রা পল সেখানে কোনো মন্তব্য না করলেও রাস্তা ক্রস করে তিনি যখন পার্টি অফিসের সামনে যান, আমাদের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন একেবারেই তাদের সমর্থন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে রয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক রং লাগাতে তিনি এখানে আসেননি। তার সাংবাদিক বৈঠক রয়েছে পার্টি অফিসে, যে কারণে সেই সাংবাদিক বৈঠকে যোগ দেওয়ার জন্য তার এইভাবে রাস্তা দিয়ে তিনি আসছিলেন এবং তারপর তাকে দেখে জুনিয়র ডাক্তাররা ক্ষিপ্ত হয়ে ওঠে, তাকে দেখে স্লোগান দিতে থাকে, গো ব্যাক স্লোগান দিতে থাকে। যেটা নিয়ে তিনি জানাচ্ছেন যে তিনি কোনোভাবেই রাজনৈতিক রং লাগাতে তিনি এখানে আসেননি এবং সেখানে বিজেপি
সম্পূর্ণভাবে এই আন্দোলনের পাশে রয়েছে, এই আন্দোলনকে সমর্থন করে বলেও তিনি জানিয়েছেন। এবং সিবিআই তদন্ত নিয়ে তাকে প্রশ্ন করা হলে, কেন জুনিয়র ডাক্তাররা অনেকে প্রশ্ন করছিলেন সিবিআই 1 মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত সিবিআই কোন রকম ভাবেই তারা তদন্ত কোন দিকে এগোচ্ছে ঠিক জানাতে পারেনি। এবং সেই মর্মে অগ্নিমিত্রা পাল তিনি জানিয়েছেন যে সিবিআই যে তদন্ত ভার সেটি 5 দিন পর, ঘটনা ঘটার 5 দিন পর তাদের হাতে পেয়েছিল এবং তারপর তারা তদন্ত করেছে এবং এখনো পর্যন্ত তাদের তদন্ত চলছে। যদি সেখান থেকে কোনো আউটকাম না বেরোয়, অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছে তার বাড়িতে যে তার সেখান থেকে যদি কোনো আউটকাম না বেরোয় এই সিবিআই যে তদন্ত, তাহলে সিবিআই এর বিরুদ্ধেও বিজেপি কথা বলবে, তারা কথা বলবে, সিবিআই কেও এক হাত নেবেন তারা, তাদেরকেও রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সাকুল্যে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা সমর্থন করেন। ওই নির্যাতিতা ছাত্রীর বিচারকে, তার খুন এবং ধর্ষণের বিচারকে যে আন্দোলন তারা করছেন তাকে তারা সমর্থন করেন। তবে কোনোভাবে রাজনৈতিক রং লাগানোর জন্য তিনি আজকে আসেননি, তার সাংবাদিক বৈঠক ছিল পার্টি অফিসে, সেই কারণে এবং রাস্তা বন্ধ থাকায় তিনি হেঁটে তাকে আসতে হয়েছে, যেই কারণে আজকে তাকে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয়েছে। ধন্যবাদ শুভঙ্কর তোমায়। শুভঙ্কর মন্ডল টেলিফোনে ছিলেন প্রতিনিধি। চলুন বলছে দিদি, তুমি প্রথম থেকে কাজে নামছিলে গাড়ি থেকে, তারা প্রথমে গো ব্যাক শুরু করলো। তারা, আমি বলছি এখানে চলুন একবারই সবাইকে বলে দেখুন, আজকে আমি পার্টি অফিসে এসেছি। আমার 11টা থেকে আমার 12টা থেকে একটি প্রেস কনফারেন্স। এটি আমাদের স্টেট অফিস এবং ফরচুনেটলি ওর আনফরচুনেটলি যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে। দুপাশ দিয়ে রাস্তা বন্ধ, গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছি। রাজনৈতিক রং লাগাতে আসিনি। আমার 12টার সময় প্রেস কনফারেন্স, আমার এখানে কাজ আছে, এটা আমার স্টেট অফিস। আমি পার্টির জেনারেল সেক্রেটারি। আপনারা যদি দুদিকটা বন্ধ করে দেন, একদিকটা খোলা রাখুন। পুলিশকে জিজ্ঞেস করলাম, বললেন দুদিকটাই বন্ধ। এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।